This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। শুরু করছি মর্নিং সুপার প্রাইম টাইম। আপনাদের সঙ্গে আমি তনিষ্ঠা রয়েছি এবং শুরুতেই যে ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি, সন্দেশখালী বনগা কাণ্ডের পরে এবার শহরে ইডি ডিরেক্টর রাহুল নবীন গতকাল মাঝরাতেই শহরে এসেছেন ইডি ডিরেক্টর, এমনটাই আমরা জানতে পারছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, কাজে যোগ দেওয়ার পরে প্রথম তিনি কলকাতায়, এবং সূত্র মারফত আর ঠিক কি কি খবর পাওয়া যাচ্ছে, তার আজ ঠিক কি কর্মসূচি রয়েছে, সমস্তটা জানবো। আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। সুজয়, একেবারে দেখো তনিষ্ঠা, গতকাল রাতে পৌঁছানোর পর আজ সকাল থেকে দফায় দফায় সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে ইডি ডিরেক্টরের বৈঠক রয়েছে। এবং প্রথমেই যেটা জানা যাচ্ছে যে তিনি ইডি অফিসার যারা রয়েছেন জোন 1 এবং জোন 2 তাদের প্রত্যেকের সঙ্গে বৈঠক করবেন। এবং মূলত তার এই কলকাতা সফরের মূল উদ্দেশ্য সন্দেশখালীর ঘটনার পর্যালোচনা করা, রিপোর্ট নেওয়া, কিভাবে কি ঘটেছিল এবং পরবর্তীতে কিভাবে তদন্ত করতে তারা এগোবে এবং পরবর্তী তল্লাশি অভিযানে কিভাবে সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে এগোনো হবে সেই নিয়ে আলোচনা করা। এবং এই সফরে যেটা জানা যাচ্ছে যে সন্দেশখালী ঘটনায় যে দুজন ইডি অফিসার জখম হয়েছিলেন তাদের সঙ্গে তিনি দেখা করতে পারেন তেমনটাও জানা যাচ্ছে। তার পাশাপাশি সিআরপিএফ জওয়ান যারা রয়েছেন, সিআরপিএফ কর্তা, সিআইএসএফ কর্তা, তাদের সঙ্গেও নিরাপত্তা বিষয়ে বৈঠক হবে। তার কারণ তল্লাশিতে গিয়ে ইডি অফিসারদের নিরাপত্তাই কিন্তু সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছিল, যে তাদের কার্যত প্রাণ সংশয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই কিভাবে তাদের নিরাপত্তা বাড়িয়ে পরবর্তীতে অভিযান করা যায়, এর পাশাপাশি যে মামলাগুলি ইডি এর মধ্যে তদন্ত করছে কলকাতায়, অর্থাৎ নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে পুরসভা এবং অন্যান্য যে দুর্নীতি মামলা, সেই প্রত্যেকটি মামলার স্ট্যাটাস তিনি জানবেন, অর্থাৎ কোন পর্যায়ে রয়েছে, পরবর্তীতে তদন্ত কি করে এগিয়ে নিয়ে যাওয়া হবে, কোন কোন প্রভাবশালী নাম উঠে আসছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলে যাতে ভবিষ্যতে কোনো সমস্যা করতে না হয়, সেই সমস্ত সংক্রান্ত বিষয়ে কিন্তু ডিটেলে আলোচনা করবেন। এবং অবশ্যই তার এই কলকাতা সফর, তার মধ্যে শাহজাহান শেখ গ্রেফতার না হওয়া কিন্তু অবশ্যই রাজ্যের কাছে একটা চাপের বিষয়। তার কারণ মূল অভিযুক্ত গ্রেফতারের আগেই ইডি ডিরেক্টরের কলকাতায় আসা এবং এই মামলা সংক্রান্ত বিষয়ে বৈঠক করা, অফিসারদের সঙ্গে জখম যারা অফিসার তাদের সঙ্গে কথা বলা রাজ্যের পক্ষে কিন্তু একটা চাপের বিষয়। বেশ, নজর রাখো সুজয়। আপাতত ধন্যবাদ। এদিকে ইডির অফিসারদের উপর হামলার 4 দিন পার, কোথায় শাহজাহান শেখ, কেন অধরা সন্দেশখালীর দাপুটে প্রভাবশালী তৃণমূল নেতা, কেন পুলিশ শাহজাহানকে এখন অবধি গ্রেপ্তার করছে না, বিচারপতি ডেডলাইন ফেল, রাজ্যপালের করা হুঁশিয়ারি শাহজাহান নিয়ে, তাতেও কাজ হচ্ছে না কেন, সন্দেশখালীতে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ইডির, পুলিশের উপর ক্ষোভ উগরে প্রেস রিলিজে ইডির কড়া প্রশ্ন, কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা, তাও কেন লঘু ধারা, খুনের চেষ্টার অভিযোগ কেন রাখা হলো না। ইডি যখন তীব্র ক্ষোভ প্রকাশ করছে, তখন সন্দেশখালীর ঘটনা নিয়ে মুখ খুললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। কড়া ব্যবস্থা নেওয়া হবে বললেন ডিজি রাজীব কুমার। তার মন্তব্য, সন্দেশখালীতে যে আইন ভেঙেছে তাদের বিরুদ্ধেই হবে কড়া ব্যবস্থা। हम लोग जो भी जिसने भी लॉ हाथ में लिया है उसके खिलाफ सख्त कार्रवाई करेंगे, जिसने भी लॉ को तोड़ा है। এদিকে আবার শহরে আসছেন বিএসএফ এর আইজি আয়ুষ্মানী তিওয়ারি। ইডি স্পেশাল ডিরেক্টর সুভাষ আগরওয়ালের সঙ্গে দেখা করবেন বিএসএফ এর আইজি। শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে তৎপর তদন্তকারীরা। শাহজাহান কোথায় তার খোঁজ করছে বিএসএফ এর গোয়েন্দা বিভাগ। সূত্রের খবর, ওই এলাকায় বাড়ানো হচ্ছে সীমান্তরক্ষী বাহিনীর নজরদারি। সীমান্তবর্তী এলাকায় তল্লাশিতে গেলে বিএসএফ কে সঙ্গে নিয়ে তল্লাশির পরিকল্পনা ইডির। সূত্রের খবর, তবে আধিকারিকদের নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত এখনই কোনো তল্লাশি নয়। রাজ্যে ইডি আধিকারিকদের ওপর হামলায় অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত নতুন করে তল্লাশিতে না যাওয়ার পক্ষে মত ইডি শীর্ষ কর্তাদের একাংশের। পুলিশের নিষ্ক্রিয়তা এবং লঘু ধারায় মামলা নিয়ে উচ্চ আদালতে যাওয়ার ভাবনা ইডির। এদিকে আবার সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিক। আর এই নিয়ে প্রশ্ন করতে মেজাজ হারালেন বর্ষিয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। এখন বাংলার একটা জায়গা হয়েছে, এরপর ইডি অভিযান করলে সারা দেশে জনবিস্ফোরণ হবে, এই মন্তব্য শোভনদেব চট্টোপাধ্যায়ের। কার্যত শেখ শাহজাহানের কার্যকলাপকে সমর্থন করলেন বর্ষিয়ান তৃণমূল নেতা। আরে ভাই, তো জনবিস্ফোরণ হবে পরেতে। এখন তো সব একটা জায়গায় হয়েছে, পরে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে।
এবং ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার নেই সেখানে ইডি যাচ্ছে, আর সব যুধিষ্ঠিরের ছেলে পুলে। আসামে হেমন্ত বিশ্ব শর্মা যুধিষ্ঠিরের ছেলে, যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে ইডি সিবিআই দুর্নীতি দেখতে পাচ্ছে না। এই জনবিস্ফোরণ ভারতবর্ষে হবে। ইডি গেলে কেউ গেলে হবে বললে যে যাবে হবে, ইডি গেলে আবার কি যে যাবে হবে জনবিস্ফোরণ। শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের। আর এই ঘটনার পরই সতর্ক কেন্দ্রীয় এজেন্সি। এবার থেকে একেবারে বর্ম পড়ে এ রাজ্যেও কাশ্মীরের কায়দায় নামবেন সিআরপিএফ জওয়ানরা। দেখুন এক মিনিটে। গত শুক্রবার সন্দেশখালীতে শেখ শাহজাহানের খোঁজে গেলে ইডি অফিসারদের ওপর হামলা চালায় তার অনুগামীরা। রক্তাক্ত হতে হয়েছে খোদ কেন্দ্রীয় সংস্থার অফিসারদের। সশস্ত্র সিআরপিএফ জওয়ানরাও হামলার শিকার হন। কার্যত একটা গাড়ির কাচও আস্ত থাকেনি। কিন্তু এই জিনিস আবার হলে, বারবার হতে থাকলে, শুধুমাত্র হাতে অস্ত্র থাকলেই নিরাপত্তা সুনিশ্চিত? না, একথা আর বলতে পারছেন না বাহিনীর শীর্ষকর্তারা। তাই এবার থেকে বাধ্যতামূলকভাবে জওয়ানদের হাতে থাকবে ঢাল বা বডি প্রোটেক্টর, লাঠি, মাথায় বিশেষ ধরনের হেলমেট। সোমবার সকালেই দেখা গেল সেই ছবি। বিশেষ বন্দোবস্ত বাহিনীর জন্য। এটা ভাবার দরকার আছে পশ্চিমবাংলায় আদৌ ইডি সিবিআই এর কাজ করার মতো পরিবেশ আছে কিনা। হঠাৎ পশ্চিমবঙ্গের একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বাড়তি প্রচারের কোনো অর্থ নেই। রাজনৈতিক লড়াই এ তো চলছেই বাংলায়, চলবেও। তবে সরবেরিয়া কাণ্ডের পর কেন্দ্রীয় বাহিনী সতর্ক, নিরাপত্তার সঙ্গে কোনো রকম আপোষ করতে নারাজ। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুপ্রিয়, টিভি9 বাংলা। এদিকে অর্জুন কে, তাকে নাকি চেনেনি না সোমনাথ শ্যাম। উত্তর 24 পরগনার তৃণমূলের নতুন কোর কমিটির বৈঠকে ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং আর জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। লোকসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্রে অর্জুন সিংকে প্রার্থী করা নিয়ে প্রশ্ন করতেই গরমাগরম উত্তর দেন সোমনাথ শ্যাম। বালুহীন উত্তর 24 পরগনায় ঘটনার ঘনঘটা। ইডির আধিকারিকদের উপর হামলার পরে শেখ শাহজাহান বেপাত্তা, ইডির জালে শঙ্কর আড্ড, তাছাড়া গোষ্ঠীদ্বন্দ্ব তো রয়েছেই। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বনাম জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী চেষ্টা করেছিলেন এই দ্বন্দ্ব মেটাতে, কিন্তু দ্বন্দ্ব থামার কোনো লক্ষণই নেই। লোকসভা ভোটে ব্যারাকপুরের প্রার্থী করা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে দেখুন কি বললেন সোমনাথ শ্যাম। অর্জুন বলে না, আমি অর্জুনকে আমি তো জানি না। অর্জুন বলে কোনো কথা নয়। দল যেটা বলবে, যাকে পাঠাবে, যাকে ওখানে বলবে নির্বাচনে দাঁড়াবার জন্য, তার সঙ্গে নিশ্চয়ই সোমনাথ শ্যামও থাকবে, কারণ আমি দলের প্রতীকে জিতেছি। দলের থেকে যে প্রার্থী হবে সেই ভোটে দাঁড়াবে, কি বলবেন এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। অর্জুন সিং বনাম সোমনাথ শ্যামের লড়াই এখন বড়ই অস্বস্তির কারণ হয়ে উঠেছে দলের কাছে। এই অবস্থায় কিভাবে পরিস্থিতি সামলানো যায়, কোন পথে এগোতে হবে, এই নিয়েই সোমবার বৈঠকে বসে তৃণমূলের নবগঠিত কোর কমিটি। দীপঙ্কর দাসের রিপোর্ট, টিভি9 বাংলা। এদিকে এই মুহূর্তে আরো একটা খবর আপনাদেরকে জানিয়ে রাখি। জামাইকে পিটিয়ে খুনের অভিযোগ, চেলাকার দিয়ে খুনের অভিযোগ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে। বাবা মায়ের নামে থানায় অভিযোগ মেয়ের। যুবক খুনের তীব্র চাঞ্চল্য গোঘাটের রাজগ্রামে। অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাড়ির অমতে বিয়ে করেছিল মেয়ে, তাতেই বেঁকে বসে পরিবার। অভিযোগ, আত্মীয়ের বাড়িতে গিয়ে জামাই সন্দীপ দাসের ওপর হামলা চালায় অভিযুক্ত ভানু দাস ও অসীমা দাস। বেধড়ক মারধরের পর মৃত্যু হয় সেই যুবকের। ঘটনাস্থলে পৌঁছে গোঘাট থানার পুলিশ দম্পতিকে গ্রেপ্তার করে। এদিকে ডাক্তারি পড়ুয়াদের হুমকি দেওয়ার অভিযোগ। ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় না বসার জন্য হুমকির অভিযোগ। আতঙ্কিত সাগর দত্ত মেডিকেল কলেজের পরীক্ষার্থীরা। অভিযোগ অস্বীকার তৃণমূল ছাত্র পরিষদের। দেখুন এক মিনিটে। এমবিবিএস এর প্রথম বর্ষের পরীক্ষায় বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষা দিতে না পারেন তার জন্য টিএমসিপি আটকে রাখে বলে অভিযোগ। সাগর দত্ত মেডিকেল কলেজে এমবিবিএস এর প্রথম বর্ষের সেমিস্টার চলছে। 5 তারিখের পর আজও পরীক্ষা দিতে পারল না ডাক্তারি পড়ুয়ারা। অভিযোগ উড়িয়ে টিএমসিপির দাবি নিজেরাই পরীক্ষা বন্ধ করেছে 125 জন ছাত্রছাত্রী।
ভয় দেখানো বা এই জিনিসগুলো বলা হচ্ছে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বলবো। আর যারা বলছে এটা আপনার নিজেরা স্পষ্ট কে আইডিয়াস আমি সেটা ভালোভাবে জানি না। আমি তৃণমূল ছাত্র পরিষদকে বুঝি, আর তারা এরকম কিছু বলেনি। পড়ুয়াদের একাংশের দাবি সিলেবাস শেষ হয়নি, তাই শিক্ষকদের সঙ্গে আলোচনা করেই পরীক্ষায় বসেনি পড়ুয়ারা। फर्स्ट ईयर आपस में मिल के ये डिसीजन लिया है कि सर के पास जाके सब रिक्वेस्ट करेंगे और इस चीज़ पे बोलेंगे कि सर थोड़ा पोस्टपोन कीजिए ताकि हर एक को प्रिपरेशन का टाइम मिले। ये सिर्फ एक रिक्वेस्ट था जिसको बहुत अलग तरीके से रिप्रेजेंट किया गया। 5, 8 ও 10ই জানুয়ারি প্রথম বর্ষের পরীক্ষা সূচি ছিল। পরীক্ষা পিছনো নিয়ে মুখ খোলেনি সাগর দত্ত মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কামারহাটি থেকে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে আদিবাসী উন্নয়নের বিভিন্ন প্রকল্পের টাকা আটকে এই অভিযোগ আদিবাসীদের বিক্ষোভ। পুরুলিয়ায় আদিবাসী উন্নয়ন সমবায় নিগমের দপ্তরে বিক্ষোভ দেখায় আদিবাসী সংগঠন। দেখুন 60 সেকেন্ডে। উন্নয়ন নিয়ে বিভিন্ন সময় সরব হয়েছেন আদিবাসীরা। এবার আদিবাসী সমাজের অভিযোগ তাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রয়েছে। এই অভিযোগে পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগমের পুরুলিয়া দপ্তরে ব্যাপক বিক্ষোভ দেখান আদিবাসী সংগঠনের সদস্যরা। সোমবার পুরুলিয়া শহরের গোশালা মোড়ে মিছিল করেন তারা। আমাদের মূল দাবি হচ্ছে ল্যাম্প সোসাইটির SHG গ্রুপের জন্য যে ছাগল পান্নার গোটারি স্কিম সেখানে মঞ্জুর হয়েছিল 2,45,91,221 টাকা। সেই টাকা অনেক এখন বাকি আছে, দেওয়া হয়নি। তাই আমরা বলতে চাই অবিলম্বে সেই টাকা দিতে হবে। SHG দলের জন্য যে ক্ষুদ্র ঋণ প্রকল্প MCL সেটা মঞ্জুর টাকা এখনো পর্যন্ত দেওয়া হয়নি, সেটা অবিলম্বে দিতে হবে। আদিবাসীদের বরাদ্দ টাকা না দেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন সংগঠনের সদস্যরা। পুরুলিয়া থেকে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে শৌচাগার সার্ভে করার প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়লেন আশাকর্মীরা। BMOH-কে ডেপুটেশন তুলকালা বীরভূমের দুবরাজপুরে। দেখুন 1 মিনিটে। দিন কয়েক আগে দুবরাজপুর ব্লকের BMOH ডক্টর সলমান মণ্ডল নির্দেশ দেন বাড়ি বাড়ি গিয়ে শৌচাগার রয়েছে কিনা তার সার্ভে করতে হবে আশাকর্মীদের। তারই প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়লেন আশাকর্মীরা। BMOH-এর অফিসের সামনে চলল বিক্ষোভ, দেওয়া হলো ডেপুটেশন। তাদের দাবি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি সার্ভে করতে গিয়ে সাধারণ মানুষের আক্রমণের মুখে পড়তে হয়েছিল আশাকর্মীদের। ঠিক তেমনই আক্রমণের মুখে পড়তে হতে পারে এবারও। মানে একটা বাড়িতে মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগবে, তাহলে 100টা বাড়ি সেখানে সার্ভে আমাদেরকে তুলে দিতে হবে। এতে প্রচুর আশাকর্মী মানসিক টেনশনে ভুগছেন। কোনোভাবেই তারা এই কাজ করবেন না। স্বাস্থ্য ভবন থেকে আমরা যে কাজের জন্য যুক্ত, মা এবং সন্তানকে দেখা, শিশুকে দেখার যে আমাদের দায়িত্ব, সেই দায়িত্ব ছাড়া আমরা অন্য কাজ করব না। ওনারা বললেন যে তাদের শৌচালয় সার্ভে করার কাজটা নিয়ে একটু সমস্যা রয়েছে, সেই জন্য বললাম ঠিক আছে আপনারা তো জমা দিলেন। সমস্যার সমাধান না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি আশাকর্মীদের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।